হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর আর তোমরা শুনছো পাঁচফোড়ন জানা অজানা গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্ব। সেপ্টেম্বর মাসটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু মাস, তাই তাকেই শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই গল্প। আমি এ গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাহারা কিছু আলোচনা করেছেন তাদের সকলের কাছেই ডক্টর সুকুমার সেনের নাম সুপরিচিত। ডাক্তার সেন অনেকদিন গভর্নমেন্ট প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করছেন। পাটনা এক্সকাভেশনের সময় তিনি স্পনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামে প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাক গুপ্ত যুগের মূর্তিশিল্প ও ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সমসাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তার পড়বার ঘরটায় নানা স্থানে ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ ও তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না। এসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন নানা মূর্তি পেলে তিনি বেশি ভালো করে দেখতেন, পুঁথি মেলাতেন, তারপর টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি তারা। দিন কতক পরে এ বর্ণনা তার মনঃপূত হতো না। তিনি আপন মনে বলতেন, ওটা ললিত ক্ষেপোস হলো যে, তারা কি করে হবে? তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিঠ ওপিঠ ভালো করে দেখতেন। মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, এ হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল। মানে বেশ বোঝা যাচ্ছে কি না। তারপর আবার পুরনো টিকিটের ওপর নতুন টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি জম্ভলা। তার এই ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়ে অভিজ্ঞ লোক ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, ওসব চালাকিবাজি রে বাবু, চালাকিবাজি। নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল? ওরা আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নটমন্দিরের গোড়া, ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির নিচ থেকে গজিয়ে উঠল। চাকরি তো বজায় রাখা চাই। কিছু নয় রে বাবু, ওসব চালাকিবাজি। তবে এ কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর দেওয়ার সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন, আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। খানিকক্ষণ খোঁজ গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যর্থ হয়ে পড়েছেন। একথা সে কথার পর ডক্টর সেন বললেন, চা নাই, একটা গল্প শোনো। এটা আমি কখনো কারো কাছে বলিনি, তবে সোনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সেদিন খুব শীত পড়েছিল। দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শোনবার জন্য বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেকদিন ধরে টিভিটা ওই রকম দেখে আসছি। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না। ঢাকা মিউজিয়াম থেকে সেবার ঢিবিটা খোঁড়ার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদের শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তাব হয়, কিন্তু টাকার জোগাড় না করতে পেরে তারা পিছিয়ে যান।
আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে মনে ধারণা ছিল যা খরচ পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাবার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না, ওটা করবার জন্য টাকা বরাদ্দ হলো। আমি বিশেষ অনুরোধের পরে তত্ত্বাবধানে ভার নিলাম। গিয়ে দেখলাম যে ঢিবিটা হবে তার কাছে আরেকটা ঠিক তেমনি ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে, তা প্রায় মজে এসেছে। ঢিবি দুটো খুব বড় বড়, ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার উপরের অংশ একেবারে দুর্গম, পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট, তার পিছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে। স্থানটা কতকটা নির্জন। সাধারণত খনন কার্য আরম্ভ করার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি। তারপর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে, কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা এক্সকাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব কারবার আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না। তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডি থেকে। এই ঢিবির দুটোর বড়টাকে ওখানকার লোকেরা বলে নাস্তিক পণ্ডিতের ভিটা, আর ছোটটাকে বলে টোলবাটির ভিটা। কারুর মতো ওই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন। এই জন্য দেশের লোকেরা তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি। তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা। যাক সে কথা, আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করত। আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন, কিন্তু জোর করে কিছু বলতে পারেননি। আমি জোর করে বলতে পারি, কিন্তু বলিনি। কেন বলিনি আর কেমন করে তা জানতে পারলাম সেইটাই বলবো। কিছুকাল ধরে ঢিবির উপরকার বন কাটা হলো, তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমাদের সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের কিউরেটর বাবু ছিলেন। তিনি শুধু প্রত্নতজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তারই আগ্রহ ও উৎসাহে আমরা এ কাজে হাত দিই। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন ঘুরতে ঘুরতে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা একটা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি, অভাব পক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে প্রথমে বেরোলো একটা মাটির ঘর। ওরকম ধরনের ঘর এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা জানি না। ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমারটিকে আমি শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় 8 ঘট কড়ি। হিন্দু রাজত্বে কেনাবেচার জন্য কড়ি ব্যবহার হতো তা তো জানো। কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলি সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সে ভবিষ্যৎ কতদিন হলো মিলিয়ে গিয়েছে। সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরো জিনিস বেরোতে লাগলো। আরো মাটির অনেক ভাঙা ঘট
কলসি, একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরুল একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটাকে নিয়েই আমার গল্প, অতএব এইটাই ভালো করে বলি। দেবী মূর্তিটা পাওয়া যায় টোলবাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের ওপর তা এখনো যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলেও দেবী না হয়ে দেবমূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো, তখন তার দিকে চেয়ে আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি আমি গত 15 বছর ধরে পরীক্ষা করে আসছি, কিন্তু এ কি, বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ একদৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্রবিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল। অল্পক্ষণ, অবশ্য খুব অল্পক্ষণের জন্য মনের মধ্যে একটা অপূর্ব ভাব, সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরে পালিশ করা নিটোল সে দেবী মূর্তির তার মুখের দৃষ্টিরেখাগুলি, দেহের গঠনের শিল্পভঙ্গির, হাতের আঙ্গুলগুলি বিন্যাসের সুন্দর ধরনের, সকলের উপর মূর্তিটির মুখের সে হাসিমাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে, তার সঙ্গে সত্যিকারের পরিচয় সেই আমার প্রথম হলো। জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রূরেখার নিচে বাঁশপাতার মতো টানা চোখ দুটোর কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠেছে। কয়েকদিন ধরে নানা রকম কথা মনে হতে লাগলো। ঘুরতে ঘুরতে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটি গুপ্ত যুগে পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতের তৈরি, এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম। পাথরের মূর্তিটার মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি, এ আমি অন্যান্য মূর্তিতেও দেখেছি। সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি। অপরের কাছে এ কথা বলতে আমার বাধে, কারণ তারা আমায় বিশ্বাস করবেন না। অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পুজোর মন্দিরের যেমন ধূপধুনো, ফুল, ঘি, চন্দন সব সুগন্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এটা ঠিক সেইভাবে সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা বাজে ঠিক জানি না। মাথার কাছে ঘড়িটা টিক টিক করছিল। হঠাৎ দেখলাম খাটের থেকে কিছু দূরে ঘরের মেঝে একজন দাঁড়িয়ে।
তার মস্তক মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ। মুখের হাতের অনাবৃত অংশের রং সাদা আগুনের মতো জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল। বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত 2টো। ভালো করে চোখ মুছলাম। ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম আরে গেল যা। রাত দুপুরের সময় যা দেখেছি ছোটবেলাকার সেই আবু বলমেন। খানিকক্ষণ বিছানায় বসে থাকার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘোরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকবো। তারপর আবার শুয়ে পড়লাম। একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেলল। তারপরেই দেখি সেই মুন্ডিত মস্তক পিতবসন জ্যোতির্ময়ী বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথর বাঁধানো কত চত্বর, কত গম্বুজ, দেউল। অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন। অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠ নিরত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার সেই পরিচিত বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তার ছাত্র। অশোক কুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার ওপর বর্ষিত হতে লাগলো। দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল। আমার মনের তন্দ্রালস্কনের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা। উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে। সব যেন অজন্তার গুহার চিত্রের নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে। কোনো প্রাচীন যুগের হাবভাব, পোশাক পরিচ্ছদ। সবার চারধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকরা দাঁড়িয়ে। তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ হচ্ছে। সবার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী এক মেয়ে। মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্মটা এক যুবক। তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তরোয়ার দুলছে। গলায় ফুলের মালা, মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামে ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার গা হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল। শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো। পায়ের আঙ্গুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য। উপর থেকে বরফ পড়ছে, তুষার বাষ্পে এর চারিধার অস্পষ্ট। সামনে পেছনে সূর্য পর্বত চূড়া। সামনে এক সংকীর্ণ পথ, একে বেঁকে উচ্চ হতে উচ্চতর
পার্বত্য পাদদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘদেহ ভিক্ষুক সেই ভীষণ দুর্গম পথ বেয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলছেন। তার মাথা ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়েছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন। বহুদূরে এক তুষারমণ্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের তীর প্রান্ত আলোকিত করে ধিক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন হতে হতে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল। তারপরই চোখের সামনে এই যে আমারই চিরপরিচিত বাংলার দেশের পাড়াগা। খড়ের ঘরের পেছনে ছায়াগহন বাঁশবনে বিকাল নেমে আসছে। বইচি ঝোপে শালিক দল কিচকিচ করছে। কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা। মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন এই পাথরের মূর্তিটাতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘমৃদু আকাশের নিচে ঘনশ্যাক কেতকী পল্লবের মতো কালো ভাবাগম্ভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে একদৃষ্টে চেয়ে আছে। হঠাৎ সে দৃশ্য মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরের খাটেই শুয়ে আছি, পাশে সেই বৌদ্ধ ভিক্ষুক। এবার তিনি কথা বললেন। তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ, তারই টানে অনেকদিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বছর আগে আমি তোমারই মতো পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তবিকটা ছিল। তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবনযাপন করেছ, এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে, এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। আমি দীপঙ্কর শ্রীজ্ঞান নরপাল দেবের সময় আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবির ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল। সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান সাক্ষুশ্রীর পরে আমি তিব্বতে যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্য। আমার সময়কার এই গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়। আজ অনেকদিন পর পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়েছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা নরপাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে সেদিন সন্ধি করলেন। আমি তখন নালন্দার অধ্যাপক। মনে আছে, উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশীর সঙ্গে নরপাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয়, আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি, এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। এই মূর্তিটার টানে অনেকদিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমায় নাস্তিক বলতো, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম। তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না।
যে অরুণ ছায়া রক্ত হিমবাহ সিংহ জনহীন তুষার রাজ্যে আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরাধগম্য। আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য, কিন্তু যে বিশাল সংগ্রাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপক সে দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য করে চলেছিলেন। আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্য নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। বৌদ্ধ ভিক্ষুক মিলিয়ে গেলেন। কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে। বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ডক্টর সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞেস করলাম, মূর্তিরা কোথায়? ডক্টর সেন বললেন, ঢাকা মিউজিয়ামে।